আসসালামু আলাইকুম। তোমাদের বাংলা প্রথম সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে স্বাগতম। ঠিক আছে, আজকে ক্লাস শুরুর আগে তোমরা সবাই ভালো আছো তো? আজকে হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে তোমাদের ক্লাস শুরুর আগে আমি তোমাদের একটা গান শোনাবো। তোমরা গানটা শোনো মনোযোগ দিয়ে, তারপর তোমাদের কিছু প্রশ্ন করব। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে আয়রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই শেষ বাংলাদেশ। বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে আমার এখনো কেন ভাবো আবার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারের পূব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। হ্যাঁ, তোমরা সবাই গানটা শুনেছো? আচ্ছা, চমৎকার, তোমরা শুনেছো। এই গানটা কি কখনো আগে শুনেছো? এর আগে, আজকের আগে শুনেছো? হ্যাঁ, শুনেছো, তাই না? এরকম গান আরো শুনেছো? হ্যাঁ, শুনেছো। এই গানগুলি কোন পরিপ্রেক্ষিতে গাওয়া হতো বা কখন লেখা হয়েছে, কখন গাওয়া হয়েছে, তোমরা কি বলতে পারো? হ্যাঁ, চমৎকার। এই গানগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বেশিরভাগ রচিত হয়েছে এবং এই গানগুলো মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছে প্রচণ্ডভাবে। ঠিক আছে, আজকে সেই গানটা এই গানটাই আমরা কি করব, আজকে পড়ব। এটা একটা গান, কিন্তু এটা একটা কবিতাও। কারণ আমরা জানি যে উৎকৃষ্ট যত গান আছে, সুন্দর যত গান আছে, সুন্দর গানগুলি কিন্তু সুন্দর কবিতাও। তোমরা যখন বড় হবে তখন কবিতা সম্পর্কে জানবে, কবিতা কাকে বলে। কবিতা কাকে বলে যখন জানতে পারবে তখন বুঝতে পারবে যে ভালো মানের গান একটা ভালো মানের কবিতা হতে পারে। এই জন্য গৌরীপ্রসন্ন মজুমদারের এই যে শোনো একটি মুজিবরের থেকে যে গানটি শুনলে, সেটি একটি উৎকৃষ্ট কবিতাও আমরা বলতে পারি। আর কবিতা হিসেবে তোমার সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে পাঠ্য হয়েছে। তাহলে চলো আমরা পড়তে যাব আজকে গৌরীপ্রসন্ন মজুমদারের শোনো একটি মুজিবরের থেকে কবিতাটি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই সিডব্লিউ খাতা লিখে খুলে ফেলে আজকের
পাঠের বিষয়টা লিখে নাও, ঠিক আছে? সবাই খাতা খোলো, পাঠের বিষয়টা লিখে নাও। আমরা আজকে পড়ব শোনো একটি মুজিবরের থেকে। লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। কে লিখেছেন? গৌরীপ্রসন্ন মজুমদার। তোমরা কি জানো গৌরীপ্রসন্ন মজুমদারের জন্ম কত সালে? হ্যাঁ, গৌরীপ্রসন্ন মজুমদারের জন্ম হচ্ছে 1924 সালে। মৃত্যু কত সালে বলতে পারবে? মৃত্যু হচ্ছে 1986 সালে। তাহলে গৌরীপ্রসন্ন মজুমদারের জন্ম হচ্ছে 1924 সালে, মৃত্যু হচ্ছে 1986 সালে। তাহলে কবিতাটা পাঠ করার আগে আমরা গৌরীপ্রসন্ন মজুমদার সম্পর্কে একটু জানবো। গৌরীপ্রসন্ন মজুমদার 1924 সালে জন্মগ্রহণ করেন। আর মৃত্যু হচ্ছে 1986 সালে। আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি গীতিকার হচ্ছেন গৌরীপ্রসন্ন মজুমদার। কারণ হচ্ছে তোমরা যখন তার কিছু গানের কথা বলবো তোমরা তখনই বুঝতে পারবে যে এই গানটা সবাই শুনেছো। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো এই গানটি শুনেনি? কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। তোমরা কি কখনো শুনেছো এটা? এই বিখ্যাত গানের শিল্পী হচ্ছেন গৌরীপ্রসন্ন মজুমদার। তার পৈতৃক নিবাস কোথায় ছিল বলতে পারো? তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায়। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। এই গানটিও তিনি লিখেছেন। এছাড়া নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে, এই গানটিও তিনি লিখেছেন। এছাড়া মঙ্গলদ্বীপ জেলে যদি হিমালয় আলপসের সমস্ত জমাট বরফ গলতে গলতে একদিন গলেও যায়, তবু তুমি আমার, এই গানটা তোমরা অনেকেই শুনেছ। ও পলাশ ও শিমুল, আকাশ কেন ডাকে সহ তার লেখা অসংখ্য গান আমাদের সঙ্গীত জগতে চিরায়ত সম্পদ বলে ইতিহাসে স্থান করে নিয়েছে। অর্থাৎ হচ্ছে তার গানগুলো এতটা জনপ্রিয়, গানের ভাষাগুলো এতটা সুন্দর, এত উৎকৃষ্ট শিল্প অথবা সাহিত্য বলে পরিগণিত যে এই গানের ভাষাগুলো এতটাই সুন্দর যে প্রতিটি বাঙালির হৃদয়কে, বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীকে স্পর্শ করে। তাহলে স্নেহ, ভালোবাসা, প্রেম, বিরহ সমস্ত কিছুকে কেন্দ্র করে তিনি গান লিখেছেন। তারপরে তার রচিত বেশ কয়েকটি গান, যেমন শোনো একটি মুজিবরের থেকে, তোমরা গানটা শুনতে পেলে সাথে ছবি দেখতে পেলে। এই গানটা আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রচণ্ডভাবে এদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে। বঙ্গবন্ধুর আদর্শে যেমনভাবে মানুষকে অনুপ্রাণিত করেছে, তেমনিভাবে মুক্তির আকাঙ্ক্ষায় জনগণের মধ্যে তীব্র মুক্তির আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে, মুক্তির আকাঙ্ক্ষায় জনগণকে উদ্বেলিত করেছে। ঠিক আছে? আরেকটা, তোমরা এই গানটা শুনেছ, আমরা সবাই বাঙালি, যশোর, খুলনা, চট্টগ্রাম, সিলেট, হিন্দুও নয়, মুসলিম নয়, বৌদ্ধও নয়, খ্রিস্টান নয়, আমরা সবাই বাঙালি। এই গানটা জাগরণের যে গানগুলো আছে, মুক্তিযুদ্ধের গণজাগরণমূলক যে গানগুলো আছে, তার একটা হচ্ছে এই যে আমরা সবাই বাঙালি। আরেকটা গান তোমরা অনেকের পরিচিত গান, তোমরা সবাই জানো, সেই গানটা হচ্ছে মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। তোমরা অনেকেই শুনেছে এই গান, শোনার কথা, কারণ এটা অনেক বেশি বাজানো হয় এমন একটা গান। আর সেই গানটা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব। এই গানটা মুক্তিযুদ্ধের সময় দারুণভাবে এদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা জুগিয়েছিল তার এই গানগুলো।
তাহলে কোন গানগুলো? একটি মুজিবরের থেকে আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন, পথের ক্লান্তি ভুলে, এই গানগুলো প্রচণ্ডভাবে মানুষকে অনুপ্রাণিত করেছিল, অন্তহীন প্রেরণা জুগিয়েছিল। 1972 সালে তিনি বাংলাদেশে এসেছিলেন। কার আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার 2012 সালে তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত করে। আচ্ছা, এই মহান গীতিকার মৃত্যুবরণ করেন 1986 সালে। আচ্ছা, আজকে তার রচিত বিখ্যাত কবিতা শোনো একটি মুজিবরের থেকে কবিতাটা আমরা জানবো এবং বোঝার চেষ্টা করব, পড়বো, বোঝার চেষ্টা করব। শোনো একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুকচেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলেরই বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপে যে তার নেই কো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মন্ডে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। আমরা কবিতার লাইনগুলো এবার বোঝার চেষ্টা করব। শোনো একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। তোমরা জানো, সবাই জানো যে 1971 সালের 26শে মার্চ মধ্যরাত্রি থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়, কিন্তু দেশবাসীর অন্তরে এই মুক্তির প্রেরণা জাগিয়েছেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1971 সালে 7ই মার্চে রমনার রেসকোর্স ময়দানে কি করেছেন? এদেশের মানুষের অন্তরে মুক্তির স্বপ্ন বুনে দিয়েছেন। তিনি বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি বলছেন, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়। তাহলে এই যে বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়, বাংলার মানুষ মুক্তি চায়, এই মুক্তির স্বপ্নটা সমস্ত দেশবাসীর অন্তরে বুনে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ কণ্ঠ, একটি বজ্র কণ্ঠ থেকে বাঙালি জাতির উত্থান হয়েছে। বঙ্গবন্ধুর বলিষ্ঠ কণ্ঠ থেকে সমস্ত বাঙালি জাতি একতাবদ্ধ হয়েছে। বঙ্গবন্ধুর একটি বজ্রকণ্ঠ লক্ষ কোটি বজ্রকণ্ঠ হয়ে সমস্ত বাংলার আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু সমস্ত বাঙালি জাতিকে একতাবদ্ধ করেছেন। বাঙালি জাতির প্রাণের কথাটা, মনের কথাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরে তিনি বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার ডাকে অনুপ্রাণিত হয়ে সমস্ত বাঙালি জাতি স্বাধীনতার জন্য জীবন পণ করে লড়াই করতে প্রস্তুত হয়েছে। তাই বলা হয়েছে যে একটি মুজিবরের কণ্ঠ, মুজিবরের বজ্রকণ্ঠ সমস্ত বাঙালি জাতি হৃদয়ে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধুর কণ্ঠস্বর বাঙালি জাতি হৃদয়ের মধ্যে প্রেরণা সঞ্চার করেছে, এবং লক্ষ কোটি মানুষ বঙ্গবন্ধুর মতো সাহসী হয়েছে, উদ্দীপিত হয়েছে, এবং দেশকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য তারা অনুপ্রাণিত হয়েছে এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তাই বলেছি, একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। মানে একজন মুজিবর বজ্রকণ্ঠে যে আওয়াজ তুলেছে যে এই দেশ আমার, এই দেশকে স্বাধীন করতে হবে, এই দেশকে স্বাধীন করতে হবে, পশ্চিমারা হচ্ছে শোষক শ্রেণী, ওদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এই কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি কি হয়েছে? প্রতিটি বাঙালি হৃদয়ে প্রতিধ্বনিত হয়েছে। তারাও বঙ্গবন্ধুর মতো বজ্রকণ্ঠে বাংলার আকাশ বাতাস গগন বিদারী চিৎকারে তারা মুখরিত করেছে যে এই দেশ হচ্ছে আমার, এই দেশকে স্বাধীন করতে হবে। তাদের লক্ষ কোটি কণ্ঠে একটা আওয়াজ উঠেছে, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। অর্থাৎ বঙ্গবন্ধুই সমস্ত জাতির বুকে সেই প্রেরণা সৃষ্টি করেছেন।
সেই সবুজের বুকচেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খুন। সেই সবুজের বুকচেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, অর্থাৎ আমরা বঙ্গবন্ধু যখন 1971 সালে 7ই মার্চে জনগণকে স্বাধীনতার জন্য পরোক্ষভাবে ডাক দিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে আমি 1971 সালের 7ই মার্চ তারিখে বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কর্মসূচি ঘোষণা করব। খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তিনি কিন্তু একবারও বলেননি 7ই মার্চে তিনি স্বাধীনতা ঘোষণা করবেন। তার উপর প্রচণ্ড চাপ ছিল। তার দলের যারা উগ্রপন্থী জাতীয়তাবাদী ছাত্ররা ছিল, তারা বঙ্গবন্ধুকে প্রচণ্ডভাবে চাপ দিচ্ছিল যেন বঙ্গবন্ধু 7ই মার্চে স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু বঙ্গবন্ধু তাদের কারো কথাই শুনলেন না, কারণ তিনি যদি তখন স্বাধীনতা ঘোষণা করতেন তাহলে তার অনেক সমস্যা হতো। অর্থাৎ এই যে তিনি 24 বছর ধরে দীর্ঘদিন ধরে পাকিস্তানের প্রত্যেকটা মুহূর্তে তিনি স্বপ্ন দেখেছেন একটা স্বাধীন দেশের, তিনি যদি তখনই স্বাধীনতা ঘোষণা করতেন তাহলে কিন্তু বাঙালি জাতি স্বাধীনতা লাভ করতে পারতো না। বঙ্গবন্ধুর ওই স্বাধীনতা ঘোষণাকে পাকিস্তানিরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসাবে অভিহিত করে তারা কি করতো, বঙ্গবন্ধুকে জেলে পুরতো। ঠিক আছে, বঙ্গবন্ধুকে জেলে পুরতো, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিত, হাজার হাজার মানুষকে কি করত, গ্রেফতার করত। ফলে বঙ্গবন্ধু যে স্বাধীনতার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হতে পারতো না। বঙ্গবন্ধু অত্যন্ত বিচক্ষণ দূরদর্শী রাজনীতিবিদ বলে বঙ্গবন্ধু 7ই মার্চের স্বাধীনতা ঘোষণা করলেন না, বরং তিনি কি করলেন, 7ই মার্চ তারিখে সমগ্র বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানালেন। তিনি বললেন না যে আজকে থেকে বাংলাদেশ স্বাধীন, তিনি বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং তিনি বললেন যদি আর একটি গুলি চলে, যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের প্রতি নির্দেশ হইল যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তার মানে হচ্ছে বঙ্গবন্ধু অপেক্ষা করেছেন, ওরা যদি আক্রমণ করে তাহলে শুরু হবে পাল্টা আক্রমণ। কারণ এটারও কারণ আছে, তোমরা বড় হলে আরো ভালো করে জানতে পারবে যে বিশ্বে যারা প্রথমে আক্রমণ করে তাদের প্রতি কখনো বিশ্ব বিবেকের বিশ্ব মানবতার সমর্থন থাকে না। ঠিক আছে, বঙ্গবন্ধু এই জন্য তাদের প্রতি আগে আক্রমণ করার নীতিতে বিশ্বাস করলেন না, এবং তিনি চাইলেন যে যখনই আক্রমণ হবে তখনই আমরা পাল্টা আক্রমণ করব। আর সেই আক্রমণ হবে, সেই পাল্টা আক্রমণ বা সেই প্রতিরোধ সংগ্রাম হবে স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। তিনি 7ই মার্চে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য, মুক্তির জন্য একেবারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। কি করলে কি করতে হবে, কেমন করে কি কর্মপন্থা অবলম্বন করতে হবে, প্রত্যেকটা জিনিস বাঙালি জাতিকে তিনি বুঝিয়ে দিলেন। 7ই মার্চে তিনি স্বাধীনতার জন্য সমগ্র জাতিকে প্রস্তুত থাকতে বললেন। তিনি এটাও বলেছেন, তোমরা জানো, তোমরা ভাষণটা বারবার শোনো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটা, সেখানে বলেছেন বঙ্গবন্ধু যে যদি আর যদি একটি গুলি চলে, যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তার যে এই যে 7ই মার্চের ভাষণ, এটাই বাঙালি জাতি তার করণীয় বুঝে গেল। বুঝে যাওয়ার পর বাঙালি জাতি কি করলো, প্রস্তুত হতে শুরু করলো। আর সেই নিষ্ঠুর আক্রমণ, পাকিস্তানিরা যে আক্রমণ করার কথা, সে আক্রমণ শুরু হলো 25শে মার্চ রাতে। 25শে মার্চ রাতে আক্রমণ শুরু হওয়ার পরে 25শে মার্চ মধ্যরাত্রি অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন। এবং পাকিস্তানে কেন স্বাধীনতা ঘোষণা করলেন, পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিতে নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র বাঙালির উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ল। এবং এর বিরুদ্ধেই বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতিকে যুদ্ধ করার আহ্বান করলেন। আর সেই আহ্বান হচ্ছে মুক্তিযুদ্ধের আহ্বান। ঠিক আছে, তো মুক্তিযুদ্ধের ঘোষণা তিনি দিলেন, কখন দিলেন, 25শে মার্চের মধ্যরাত্রিতে। বঙ্গবন্ধু তার রাজনৈতিক দূরদর্শিতায় বুঝতে পেরেছিলেন এটাই স্বাধীনতা ঘোষণার সময়। শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ। এদেশের মানুষ 1 কোটি মানুষ গৃহহারা হয়ে ভারতে আশ্রয় নিল। ঠিক আছে, আর প্রবাসী বাংলাদেশ সরকার গঠন হলো। সেই সরকার কি করলো, মুক্তিযুদ্ধ চালাতে শুরু করলো।
শুরু করলো, কিন্তু যখন দেশটা স্বাধীন হয়নি, দেশটা অবরুদ্ধ, সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস বর্বরতম হত্যাকাণ্ড চলছে, তখন মুক্তিযোদ্ধারা ইচ্ছে করলেও স্বাধীন স্বপ্নের সোনার বাংলায় আসতে পারছেন না, স্বাধীনতার মানচিত্র উঁচিয়ে বীর পুরুষের মতো বুক ফুলিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আসতে পারছেন না। কিন্তু তারা প্রত্যাশা করছেন যে দেশ একদিন স্বাধীন হবে। সেই সবুজের বুক চেরা মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে বাঙালিরা কি করতে চায়, তার মাতৃভূমিতে ফেরত আসতে চায়। এবং হারানো বাংলাকে, যে বাংলার স্বাধীনতা হারিয়েছি আমরা এই পাকিস্তানিদের 24 বছরে, যেই বাংলার স্বাধীনতা হারিয়েছি 1757 সালে ইংরেজদের কাছে, দ্বিতীয়বার স্বাধীনতা হারিয়েছি 1947 সালে পাকিস্তানিদের কাছে, সেই বাংলাকে আমরা স্বাধীন করে আবার স্বাধীন বাংলার মেঠো পথে আমরা ফেরত আসব। হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো আমরা, যে বাংলা একদিন শিল্প সাহিত্যে সমৃদ্ধ ছিল, তারপরে সম্পদে সমৃদ্ধ ছিল, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল, সেই হারানো ঐশ্বর্যবান বাংলায় আমরা পুনরায় ফেরত আসব। কখন ফেরত আসব? মুক্তির জন্য যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ করে বিজয়ী বেশে আমরা আবার হারানো বাংলায় ফেরত আসব এবং হারানো বাংলাকে আবার ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি? তোমরা জানো যে বাংলা ভাষা, বাংলা সাহিত্য অনেক উন্নত সমৃদ্ধ। তোমরা জানো যে বাংলা সাহিত্য রচনা করে রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলা ভাষা, বাংলা সাহিত্য পৃথিবীর কোনো ভাষা, কোনো সাহিত্যের চেয়েও কম সমৃদ্ধ নয়। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন। সেই সময়টায় তিনি এশিয়া মহাদেশের মধ্যে, এশিয়াতে কিন্তু অনেক উন্নত দেশ আছে, চীন আছে, জাপান আছে, অথচ এশিয়া মহাদেশের মধ্যে প্রথম তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। তাহলে বলেছে যে শিল্প কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি, অর্থাৎ বাংলার শিল্প, বাংলার সাহিত্য, বাংলার কবিতা যতটা সমৃদ্ধ, পৃথিবীর খুব কম দেশে আছে তাদের শিল্প, তাদের কাব্য এত সমৃদ্ধ। তোমরা যে দেশের গানের কথাই বলো, মুক্তিযুদ্ধের সময় দেশকে নিয়ে যে গানগুলি রচিত হয়েছে, এইরকম গানের নজির, এইরকম গানের তুলনা পৃথিবীর আর কোথায় আছে? তোমরা যে ভাষা আন্দোলনের কথা বলো, ভাষা আন্দোলনকে নিয়ে যে গানটা রচিত হয়েছে, যে নাটক রচিত হয়েছে, যে গানটা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানের কথার সাথে, এই গানের সুরের সাথে তুলনা করা যায় এমন কবিতা, এমন গান পৃথিবীতে বিরল। ঠিক আছে? তারপরে এটা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এটা হচ্ছে একটা আমাদের কি শোক সঙ্গীত। সেই শোক সঙ্গীতের সুরে এটা সুর করেছেন, প্রথম সুর করেছিলেন আব্দুল লতিফ, দ্বিতীয়বার সুর করলেন কে? আলতাফ মাহমুদ। এই সুরটা এতটাই সমৃদ্ধ যে বিশ্বের কয়েকটা দেশের শোক সঙ্গীত আমাদের 21শে ফেব্রুয়ারি গানের সুর হলো। তাহলে অবশ্যই আমার শিল্প, সাহিত্য, কাব্য কোনো অংশে পৃথিবীর কোনো মানুষের চেয়ে কম সমৃদ্ধ নয়। আমার দেশে আছেন রবীন্দ্রনাথ, আমার দেশে আছেন নজরুল, আমার দেশে আছে জসিমউদ্দিন, আমার দেশে আছে জীবনানন্দের মতো বিখ্যাত কবি। তাহলে আমার দেশ শিল্প কাব্যে কোনো অংশে কারো চেয়ে কম সমৃদ্ধ নয়। এরপরে আসো বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপে যে তার নেই শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। এই যে আমাদের জাতীয় সঙ্গীতটা, এই জাতীয় সঙ্গীতে তিনি বাংলাদেশকে সোনার বাংলা বলে অভিহিত করেছেন। গৌরীপ্রসন্ন মজুমদার বলতে চাচ্ছেন যে এই বাংলাদেশ বিশ্বকবির চোখে সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ। অর্থাৎ আমার বাংলাদেশ যখন বাংলাদেশ নামক রাষ্ট্রটা সৃষ্টি হয়নি, নজরুল যখন সাহিত্য রচনা করছেন, তখন নজরুল প্রথম এই দেশকে বাংলাদেশ বলে অভিহিত করেন তার একটি কবিতায়। তাহলে এই বাংলাদেশ হচ্ছে রবীন্দ্রনাথের চোখে
বিশ্বকবির চোখে এটা হচ্ছে সোনার বাংলা, নজরুলের চোখে হচ্ছে এটা বাংলাদেশ। আর জীবনানন্দ দাশ, তোমরা নাম শুনেছ, নিসর্গের কবি, আমাদের বরিশালের কবি, নিসর্গের কবি জীবনানন্দ দাশ এই বাংলাদেশকে কি বলেছেন, যে বাংলাদেশকে বলেছেন রূপসী বাংলা। তার একটা কবিতার নাম হচ্ছে রূপসী বাংলা। তিনি এই বাংলাদেশকে রূপসী বাংলা বলে অভিহিত করেছেন। বলেছে যে বিশ্বকবি সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, এই বাংলাদেশের রূপের কোনো শেষ নেই। মানুষের জীবন নশ্বর হতে পারে, মানুষ মারা যেতে পারে, কিন্তু প্রকৃতি হচ্ছে অবিনশ্বর। বাংলার রূপ, বাংলার প্রকৃতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য হচ্ছে চিরায়ত সৌন্দর্য, এই সৌন্দর্যের কোনো মৃত্যু নেই। তাই বলেছে যে রূপের যেটা নেইকো শেষ বাংলাদেশ, এই বাংলাদেশের রূপের কোনো শেষ নেই। এই বাংলাদেশের রূপ হচ্ছে চিরায়ত, অমলিন, শাশ্বত। জয় বাংলা বলতে মনরে আমার, এখনো কেন ভাবো আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। কবি বলছেন জয় বাংলা বলতে, জয় বাংলা হচ্ছে অসম্ভব মুক্তিযুদ্ধের অসম্ভব প্রেরণা সঞ্চারকারী একটা শব্দ, অস্ত্র বলা যায়, একটা অস্ত্র, অস্ত্রের মতো শক্তিশালী একটা শব্দ হচ্ছে জয় বাংলা। অসম্ভব প্রেরণা সৃষ্টিকারী একটা শব্দ হচ্ছে জয় বাংলা। জয় বাংলা মানে বাংলার জয় হোক, বাঙালির জয় হোক, বাংলা ভাষার জয় হোক। ঠিক আছে, এই জয় বাংলা ধ্বনি দিয়েই সমস্ত বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছে। বাংলার জয়ের জন্য, বাঙালির জয়ের জন্য, বাংলা ভাষার জয়ের জন্য সমগ্র বাঙালি জাতি একতাবদ্ধ হয়েছে। কবি বলছেন জয় বাংলা বলতে এখনো তোমার মনের মধ্যে কেন দ্বিধা? অবশ্যই দ্বিধা, সমস্ত দ্বিধা পরিহার করে তুমি জয় বাংলা স্লোগানটা উচ্চারণ করো এবং সমগ্র বাঙালি এক হয়ে যাও। সমগ্র বাঙালি যখন এক হবে, একতাবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হবে, তখন বাঙালির বিজয় সুনিশ্চিত হবে। হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। কবি কল্পনা করছেন, কবি ভাবছেন, এবং কবি অত্যন্ত দূরদর্শী, তার কল্পনা হচ্ছে বাস্তবসম্মত। বলছেন যে তুমি জয় বাংলা বলতে কেন দ্বিধাবোধ করছো? তুমি জয় বাংলা বলে সমস্ত বাঙালি জাতি অসম্ভব প্রেরণা সৃষ্টিকারী এই স্লোগান দিয়ে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হও। তাহলে কি হবে? বাঙালি যখন ঐক্যবদ্ধ হবে তখন বাংলাদেশের জয়, বাঙালির জয় সুনিশ্চিত, এবং বাংলাদেশের স্বাধীনতাও হচ্ছে সুনিশ্চিত। হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। আর আমরা যদি সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হই, তাহলে যেই স্বাধীনতা আমরা হারিয়েছি 1947-এ পাকিস্তানের কাছে, যেই স্বাধীনতা আমরা হারিয়েছিলাম 1757-তে পলাশির প্রান্তরে ইংরেজদের কাছে পরাজিত হয়ে, সেই বাংলাকে আমরা পুনরায় কি করতে পারবো? স্বাধীন করতে পারবো। আমার হারানো বাংলার সৌন্দর্য, রূপ, ঐশ্বর্য, তার স্বাধীনতা আবার ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। এবং আমরা যদি সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের বাংলার আকাশে যে অন্ধকার ঘনিয়ে আছে, এই অন্ধকার হচ্ছে পরাধীনতার অন্ধকার, শাসন শোষণ, বিদেশি শক্তির শাসন শোষণের অন্ধকার। এই অন্ধকার দূরীভূত করে আমরা স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে আনতে পারবো, এবং অন্ধকারে পূর্ব আকাশে আবার সূর্য উঠবে। অর্থাৎ অন্ধকার হচ্ছে পরাধীনতার প্রতীক এবং সূর্য ওঠাটা হচ্ছে স্বাধীনতার প্রতীক। বলেছে যে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হলে পূর্ব দিগন্তে আবার সূর্য উঠবে। কেমন সূর্য উঠবে? লাল টকটকে একটা স্বাধীনতার সূর্য উঠবে। এবার আসো আমরা কবিতাটা একটু তোমাদের কাছে, তোমরা কতটা বুঝেছো একটু জিজ্ঞেস করি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। প্রথম কে ধ্বনি তুলেছিল এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ স্বাধীন থাকবে, এই বাংলাদেশ স্বাধীন থাকবে? প্রথম কে বলেছে যে বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ অধিকার চায়? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রথম কে বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছে? দীপ্ত কণ্ঠে বলেছে। হ্যাঁ, ধন্যবাদ।
প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কণ্ঠস্বর কোথায় ধ্বনিত প্রতিধ্বনিত হলো? প্রতিটি বাঙালি হৃদয়ে ধ্বনিত প্রতিধ্বনিত হলো। এবং প্রতিটি বাঙালি তখন কি করলো? প্রতিটি বাঙালি তখন ঐক্যবদ্ধ হলো এবং লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠ তখন বলল, বাংলাদেশ আমার বাংলাদেশ। কবি আবার কোথায় ফিরে যেতে চাচ্ছেন? কবি আবার হারানো বাংলায় ফিরে যেতে চাচ্ছেন। সেই হারানো বাংলার মাঠ কেমন? সবুজ। সবুজের বুক চিরে কি বয়ে গেছে? মেঠো পথ বয়ে গেছে। বাংলার তুলনা কোন ক্ষেত্রে বাংলার তুলনা কোথাও হবে না বলো তো? কোন ক্ষেত্রে বাঙালি অথবা বাংলার তুলনা পৃথিবীর কোথাও হবে না? তোমরা বলতে পারো? হ্যাঁ, শিল্পে কাব্যে বাংলার তুলনা কারোর সাথেই হবে না। এবং কবিকে কাকে সোনার খনি বলে অভিহিত করেছেন? হ্যাঁ, তোমরা সঠিক বলেছ। কবি এই যে শিল্প কাব্যের সমৃদ্ধ বাংলাদেশকে সোনার খনি বলে অভিহিত করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশকে কি বলে অভিহিত করেছেন? সোনার বাংলা বলে অভিহিত করেছেন। তোমরা কি সোনার বাংলা অর্থ কেউ বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছ। সোনার বাংলা হচ্ছে বাংলাদেশ আমাদের জন্মভূমি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমাদের কাছে বাংলাদেশ হচ্ছে সোনার মতো মূল্যবান, এই জন্য এই দেশকে বলা হচ্ছে সোনার বাংলাদেশ। আরেকটা হচ্ছে বাংলাদেশের সকালবেলা যে সূর্য ওঠে, সূর্যের যে আলো ছড়িয়ে পড়ে, সে আলোর রং হচ্ছে সোনালি। এদেশের মাঠে মাঠে যেসব ফসল পাকে সেসব ফসলের রং হচ্ছে সোনালি। তারপর হচ্ছে এদেশের মাঠে মাঠে যে ফসলগুলো পাকে ফসলের রং সোনালি। সূর্যের আলো যখন নদী, খাল, বিল, সাগরের পানিতে পড়ে তখন নদী, খাল, বিল, সাগরের পানিকেও গলিত সোনার মতো মনে হয়। সর্বোপরি এদেশকে আমরা ভালোবাসি, এই দেশ আমাদের কাছে সোনার মতো মূল্যবান। এই জন্যই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশকে বলেছেন সোনার বাংলা। কে প্রথম বাংলাদেশ শব্দটি ব্যবহার করেছেন তার কবিতায়? হ্যাঁ, চমৎকার, তোমরা সুন্দর বলেছ। কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় প্রথম বাংলাদেশ শব্দটি ব্যবহার করেন। যখন এই দেশের নাম ছিল বাংলা, এই বাংলাদেশ ছিল একটি প্রদেশ, ভারতবর্ষের একটি প্রদেশ ছিল, নাম ছিল বাংলা। ঠিক আছে, তখনই কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন এই বাংলাদেশকে বাংলাদেশ বলে অভিহিত করেছেন। আর জীবনানন্দ তার কবিতায় বাংলাদেশকে কি বলেছেন? রূপসী বাংলা বলেছেন। চমৎকার। বাংলাদেশের রূপের শেষ নেই কেন? কারণ হচ্ছে বাংলার মানুষের জীবন নশ্বর হতে পারে, প্রকৃতি হচ্ছে অবিনশ্বর। প্রকৃতির রূপ, প্রকৃতির সৌন্দর্য হচ্ছে চিরায়ত। তাই কবি বলেছেন এই বাংলাদেশ এত অপূর্ব সুন্দর দেশ, এর রূপের কোনো শেষ নেই। বিভিন্ন ঋতুতে বাংলার প্রকৃতি বিভিন্ন রূপ ধারণ করে। গ্রীষ্মে এক রূপ, বর্ষায় এক রূপ, শরতে এক রূপ, হেমন্তে এক রূপ, শীতে এক রূপ, বসন্তে আরেক রূপ। বাংলার প্রকৃতি প্রত্যেকটা ঋতুতে বাংলার প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপে সাজে। তাই বাংলার রূপের কোনো শেষ নেই। আবার এদেশের সমতলের এক রূপ, পাহাড়ি অঞ্চলের আরেক রূপ, এদেশের রূপের কখনো শেষ নেই। কবি কি বলতে দ্বিধাবোধ করতে নিষেধ করেছেন? জয় বাংলা বলতে কোনো রূপ কোনো দ্বিধাবোধ করতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ জয় বাংলাই সমগ্র একটা অসম্ভব প্রেরণা সৃষ্টিকারী স্লোগান, যেটি সমগ্র বাঙালি জাতিকে একতাবদ্ধ করবে। তাই জয় বাংলা বলতে কোনো রূপ কোনো দ্বিধা করতে কবি নিষেধ করেছেন। মানে নির্দ্বিধায় যেন আমরা বাঙালিরা জয় বাংলা বলতে পারি এবং সমগ্র বাঙালি জাতি একতাবদ্ধ হতে পারি। কিভাবে আমরা হারানো বাংলাকে ফেরত পাবো? সমগ্র বাঙালি জাতি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলার জয়, বাঙালির জয়, বাংলা ভাষার জয় অবশ্যই হবে। বাংলাদেশ আবার স্বাধীন হবে। যেই স্বাধীনতা আমরা কখন হারিয়েছিলাম? 1947 সালে পাকিস্তানের কাছে হারিয়েছিলাম। এর আগে 190 বছর আগে 1757 সালে পলাশির আম্রকাননে ইংরেজদের কাছে স্বাধীনতা হারিয়েছিলাম। সেই স্বাধীন বাংলাকে আমরা বাংলাদেশকে আবারও স্বাধীন বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো যদি সমগ্র বাঙালি জাতি একতাবদ্ধ হই। আর তাহলেই কি হবে? অন্ধকারে পূব আকাশে কি উঠবে? দিনমণি উঠবে। দিনমণি মানে কি? সূর্য। অন্ধকারে পূব আকাশে দিনমণি ওঠার অর্থ কি? যে
পরাধীনতার অন্ধকার দূর হয়ে স্বাধীনতার লাল সূর্যটা উদিত হবে। চমৎকার, ধন্যবাদ। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছ, তাই সুন্দর করে প্রশ্নগুলির উত্তর করতে পেরেছ। এই পাঠে আমরা কিছু কঠিন শব্দ পেয়েছি, কঠিন শব্দগুলির অর্থ এবার জেনে নিব। শব্দগুলো লিখো। দিনমণি মানে সূর্য। দিনমণি অর্থ কি? সূর্য। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। পূব অর্থ কি? পূব মানে হচ্ছে পূর্ব। পূর্ব শব্দটির কথ্য রূপ হচ্ছে পূব। কাব্য। কাব্য অর্থ কি? কবিতা। আর তিনটা শব্দ পেলাম। সোনার বাংলা। সোনার বাংলা হচ্ছে একটা শব্দ পেলাম, সোনার বাংলা। সোনার বাংলা হচ্ছে বিশ্বকবির একটা গানের প্রথম গানে কবি বিশ্বকবি সোনার বাংলাদেশকে সোনার বাংলা বলে অভিহিত করেছে। আবার একটা শব্দ পেলাম রূপসী বাংলা। জীবনানন্দের একটা কবিতার নাম হচ্ছে রূপসী বাংলা। আর একটা শব্দ পেলাম বাংলাদেশ, সেটা হচ্ছে নজরুলের একটা কবিতায় কবি এই আমাদের বাংলা যখন বাংলাদেশ নাম হয়নি তখন এই দেশকে তিনি বাংলাদেশ বলে অভিহিত করেছেন। আচ্ছা, আজকে সবাই একটা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখবে। তোমরা সবাই বাড়ির কাজটা CW খাতায় লিখে নাও। ঠিক আছে? সবাই লিখে নিয়েছো? হ্যাঁ, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। সবাই বাড়ির কাজ লিখেছো? আচ্ছা, তাহলে আমি বোর্ড মুছে দিচ্ছি। সবাই সবাই তাহলে বাড়ির কাজ লিখে নিয়েছো, তাই না? বাড়ির কাজটা একটু চিন্তা করলে, বইটা ভালো করে পড়লে অনুশীলনীটা ভালো করে পড়লে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে তোমরা লিখতে পারবে। সবাই চিন্তা করে তাহলে 10 থেকে 15 বাক্যে একটা অনুচ্ছেদ লিখে নিয়ে আসবে।
আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।